হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি টেকনিক স্কুল কর্তৃক আয়োজিত এইচএসসি 2027 এর আজকের বায়োলজি ক্লাসে। এবং আজকের পুরো ক্লাসটা তোমাদের সবার জন্য কিন্তু একদমই উন্মুক্ত। আমরা ফ্রি ডেমো ক্লাস হিসেবে তোমাদের জন্য এমন একটা টপিক চুজ করেছি যেটা আসলে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ডিএনএ। ডিএনএ সম্পর্কে কিন্তু তোমরা ছোটবেলায় পড়েছো, এখনো তোমাদের এটা সিকিউতে খুব সুন্দরভাবে আসে। তো সব মিলিয়ে আজকে ক্লাসটা আমরা একটু ডিএনএ সম্পর্কে পড়ার চেষ্টা করব পুরো ক্লাস জুড়ে। আমি আছি তোমাদের সাথে, আমি সুমাইয়া আক্তার। আমি পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে পঞ্চম বর্ষে এবং তোমাদের সাথে আছি তোমাদের বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে। আমি ঘুম থেকে উঠিনি, আমি আমি একটু অসুস্থ ছিলাম, তো এই জন্য আসলে চোখ দেখে এরকম মনে হচ্ছে। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো আমাকে একটু জানাও। আমি দেখতে পাচ্ছি অনেকেই তোমরা জয়েন করেছো। কামরুল হাসান আছো, তৌফিক হাসান, জামিল, উম্মে হাবিবা, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিয়েছো, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, একটু শরীরটা খারাপ ছিল, বাট এখন একটু বেটার আগের থেকে, অসুবিধা নাই। উর্বি কেমন আছো? হাবিবা তোমরা কেমন আছো? একটু আপুকে জানাও। পড়াশোনা তোমাদের কেমন চলছে? মির্জা, তারপরে মাইশা। হ্যাঁ, আমি এখন আসলে ভালো আছি, বাট একটু অসুস্থ ছিলাম, এই জন্য তোমাদের হয়তো দেখে একটু মনে হচ্ছে যে আপুর শরীর খারাপ, বাট এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, হ্যাঁ, এটা ফার্স্ট চ্যাপ্টারের একটা ক্লাস। আমরা আমাদের ক্লাস স্টার্ট করে দিই, যেহেতু তোমরা অনেকে চলে আসছো। তো দেখো, আমরা আজকে টপিকের নাম সিলেক্ট করেছি ডিএনএ হেলিক্স জিরো, 4 অক্ষর আর 2 সূত্রের গল্প। ঠিক আছে, এখন এটার কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে, আমরা যেটা পড়বো সেটা হলো মেইনলি ডিএনএ। ঠিক আছে, তো আমরা এই জিনিসগুলো একটু যাই। তোমরা একটু বলো তোমাদের পড়াশোনা কেমন চলছে। মোটামুটি আমরা এই যে ডিএনএ টপিকটা আজকে আমরা পড়তে যাচ্ছি, এবং জিনিসটা হ্যাঁ, ইভেন্টে সব এনার্জি দিয়ে ফেলছি, এখন রোগী হয়ে গেছি, তাই না? ওকে, দেখো ডিএনএ। ডিএনএ সম্পর্কে তোমরা তো অনেক কিছু জানো, মোটামুটি সেই জিনিসগুলা ঠিক আছে যা জানো। আজকে আমরা একটু দেখবো, অল্প একটু বেশি জিনিসপত্র পড়ার চেষ্টা করব। তোমরা আমাকে সবাই একটু লিখে জানাও তো ডিএনএ আহ হ্যাঁ, বলো তো ডিএনএ এর ফুল ফর্মটা কি, এটা একটু বলতে পারো? দেখো তো, ডিএনএ দেখো ফুল ফর্ম কি। ডিএনএ এর ফুল ফর্ম আমরা জানি ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এটা তো আমরা সবাই জানি, তাই না? এখন আমাদের যে ডিএনএ এর ব্যাপারটা, এই ডিএনএ সম্পর্কে তোমাদের বইয়ে একটা কথা লেখা আছে। কি কথা? তোমাদের বইয়ে লেখা আছে ডিএনএ পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। ডিএনএ কি? ডিএনএ পলিনিউক্লিওটাইডের নিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। সর্পিলাকার গঠন, এই লাইনটা তোমরা কি আগে শুনেছো? শুনে থাকলে আপুকে একটু জানাও যে ডিএনএ একটা পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। ঠিক আছে, ওকে, তোমরা মোটামুটি সবাই লিখছো, ঠিক আছে। এখন দেখো, পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন, এই কথাটা আমরা অনেকেই শুনেছি। এখন আমরা একটু ভেঙে জিনিসটা বোঝার চেষ্টা করি যে এই কথাটার মানে অ্যাকচুয়ালি কি। পলিনিউক্লিওটাইড এই কথাটার মানে কি? পলি কথাটার মানে বহু, আর নিউক্লিওটাইড মানে ধরলাম আমি নিউক্লিওটাইড। তার মানে আমি বলতে পারি যে ডিএনএ এমন একটা গঠন যেখানে অনেকগুলা নিউক্লিওটাইড থাকে। ওকে ওকে, এখন নিউক্লিওটাইড এই কথাটাকে যদি আমি ভাঙি, তাহলে আমি কি পাবো জানো? তাহলে আমি পাবো যে নিউক্লিওটাইডের মধ্যে আসলে কি জিনিস আছে। তো নিউক্লিওটাইডের মধ্যে অ্যাকচুয়ালি দুইটা জিনিস আছে। একটা
নিউক্লিওসাইড আরেকটা হচ্ছে ফসফেট। নিউক্লিওসাইড আরেকটা হচ্ছে ফসফেট। তাহলে এতটুকু কি আমরা বুঝতে পেরেছি যে ডিএনএ হচ্ছে পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন, এবং পলিনিউক্লিওটাইড মানে হচ্ছে বহু নিউক্লিওটাইড। আর নিউক্লিওটাইডকে যদি আমি আবার একটু দেখার চেষ্টা করি যে নিউক্লিওটাইডের ভেতরে কি কি থাকে, তখন আমি দেখতে পাচ্ছি যে এর ভিতরে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে নিউক্লিওসাইড আর একটা হচ্ছে ফসফেট। ঠিক আছে, একটা হচ্ছে ফসফেট। ঠিক আছে, ঠিক আছে, ওকে, এতটুকু ওকে। বলেন সৈন্যবাহিনী। হ্যাঁ, আমি তো অনেক মানুষের সাথে পরিচিত হয়েছিলাম, কিন্তু তোমাদের নাম তো সবার মনে নেই। তো কার সাথে যে পরিচিত হয়েছি আর কার সাথে যে হয়নি এই জিনিসটা আমার এখন তো খুব ভালোভাবে নাম দেখে বলতে পারবো না, হয়তো চেহারা দেখলে আমরা বলতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে ফসফেট। কি তোমরা কেমিস্ট্রিতে পড়ছো না ফসফেট আয়ন, যে PO4 3- এই জিনিসটাকে বলা হয় ফসফেট। ঠিক আছে, ওকে। এখন দেখো, যেহেতু আমাদের এটা কেমিস্ট্রি না, তো আমাদের এই যে সংকেত গুলা নিয়ে আসলে খুব চিন্তা করার দরকার নাই। হ্যাঁ, এখন দেখো তোমাদের মনে একটা প্রশ্ন আসছে না যে আপু ঠিক আছে, নিউক্লিওসাইড জিনিসটা কি? তো নিউক্লিওসাইড জিনিসটার মানে হচ্ছে এর মধ্যে আবার দুইটা জিনিস আছে। নিউক্লিওসাইডের দুইটা জিনিস কি? একটা হচ্ছে আমাদের 5 কার্বন বিশিষ্ট শর্করা, আর একটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষার। কি বললাম? 5 কার্বন বিশিষ্ট শর্করা। শর্করা মানে কি? চিনি। ঠিক আছে, শর্করা, গ্লুকোজ তোমরা যেমন পড়ো ওরকম 5 কার্বন বিশিষ্ট শর্করা। আর একটা হচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষার, মানে নাইট্রোজেন যুক্ত ক্ষার। ঠিক আছে, তো ক্ষারকে ইংলিশে কি বলে জানো? ক্ষারকে ইংলিশে বলে বেজ। তো সামটাইমস এটাকে আমরা বলি নাইট্রোজেন যুক্ত বেজ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আবুল হাসান স্যারের বই ফলো করছি। হ্যাঁ, ওকে, তাহলে এতটুকু বুঝছো? একটু আমরা অল্প অল্প করে আগাই, তোমরা একটু আমাকে বলো অল্প অল্প করে বুঝতে পারছো কিনা। ঠিক আছে, বলো বাচ্চারা। এতটুকু বুঝছি যে নিউক্লিওসাইড মানে কি। নিউক্লিওসাইড মানে কি? নিউক্লিওসাইড মানে 5 কার্বন বিশিষ্ট শর্করা এবং এর সাথে আমাদের একটা নাইট্রোজেন যুক্ত ক্ষার থাকবে। ওকে, এখন 5 কার্বন বিশিষ্ট শর্করাটার নাম কি, আর আমাদের নাইট্রোজেন বিশিষ্ট ক্ষার আসলে কি কি আছে। ঠিক আছে, এই দুইটা জিনিস একটু তোমরা দেখো। 5 কার্বন যুক্ত যে শর্করা, সেই শর্করার নাম কি? সেই শর্করার নাম হচ্ছে ডিঅক্সি রাইবোজ শর্করা। ওকে, ঠিক আছে, ডিঅক্সি রাইবোজ শর্করা। আর নাইট্রোজেন যুক্ত ক্ষার যেটা আছে এইটাকে আমি একটু টান দিয়ে লিখি। হ্যাঁ, খুবই বাঁকা ছাকা হয়ে গেল। এটাকে এরকম উপরে নিয়ে লিখতেছি। হ্যাঁ, তো এইটা আবার দুই রকমের আছে। দুই রকম কি কি? একটা হচ্ছে পিউরিন, আর একটা হচ্ছে পাইরিমিডিন।
ঠিক আছে? হ্যাঁ, নোট করতে পারো বা ক্লাস দেখতে পারো, প্যারা নাই। ওকে, পিউরিনের মধ্যে আমাদের দুইটা জিনিস থাকবে আর পাইরিমিডিনের মধ্যে দুইটা জিনিস থাকবে। ঠিক আছে? আমাদের অ্যাডিনিন আর থাইমিন এই দুইটা হচ্ছে পিউরিনের এক্সাম্পল। আর সরি, অ্যাডিনিন থাইমিন আর সাইটোসিন এই দুটো হচ্ছে আমাদের পিউরিন আর পাইরিমিডিনের এক্সাম্পল। ঠিক আছে? এখন দেখো এতটুকু জিনিসের মধ্যে তোমাদের কি প্রশ্ন আছে আপুকে একটু জানো। আমি একটু আরেকবার বলি যে আমি এখানে কি বোঝাতে চাইলাম। আমি আমাদের একটা পরিচিত লাইন দিয়ে স্টার্ট করেছি। আমি বলেছি যে ডিএনএ হচ্ছে পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। ঠিক আছে? পলিনিউক্লিওটাইড মানে আমি বলেছি বহু নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড মানে কি? নিউক্লিওটাইড মানে নিউক্লিওসাইড সাথে একটা ফসফেট যুক্ত হবে। ঠিক আছে? তারপরে আমি বলেছি নিউক্লিওসাইড বলতে আসলে কি বোঝায়। এটা বলতে আমি বুঝি 5 কার্বন বিশিষ্ট শর্করা এবং নাইট্রোজেন যুক্ত ক্ষার। তারপর আমি বললাম যে 5 কার্বন বিশিষ্ট শর্করার নামটা কি? নামটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা। আর নাইট্রোজেন যুক্ত ক্ষার দুই ধরনের আছে, একটা হচ্ছে পিউরিন আর একটা পাইরিমিডিন। পিউরিনের মধ্যে আছে অ্যাডিনিন এবং গুয়ানিন, আর পাইরিমিডিনের মধ্যে আছে থাইমিন এবং সাইটোসিন। ঠিক আছে? এবার বলো, আমি একটু সামারিও করে দিয়েছি, এবার বলো এতটুকু লেখার মধ্যে তোমরা বুঝছো? আর ফসফেট কি? এটা তো বললাম, তোমরা তো কেমিস্ট্রি পড়ো তাই না? তো কেমিস্ট্রিতে যে ফসফেট পড়ো না, যে PO4 3- একটা যৌগমূলক, এই যৌগমূলকটাই হচ্ছে ফসফেট। ঠিক আছে? বলো। আচ্ছা, এই ক্লাসটা হচ্ছে আমাদের উদ্ভিদ বিজ্ঞান চ্যাপ্টার 1 এর একটা টপিকের ক্লাস। ঠিক আছে? আমরা শুরু করছি ইনশাল্লাহ, মানে আজকে কিছু দূর পড়বো, আবার অন্য কোনো ক্লাসে কিছু দূর পড়বো। ঠিক আছে? ওকে, এতটুকু তোমাদের ক্লিয়ার। তাহলে আমরা এখান থেকে এই জিনিসগুলা পারি বা বুঝতে পারলাম। ঠিক আছে? এখন দেখো, তোমাকে কিছু ইনফরমেশন আমি দেই, তুমি বলো যে এগুলো তোমরা জানো কিনা। হ্যাঁ, খুবই সিম্পল কিছু ইনফরমেশন। একটা কি, ডিএনএ এটা হচ্ছে দ্বিসূত্র বিশিষ্ট। দ্বিসূত্রক বিশিষ্ট একটা গঠন। এটার মানে কি? মানে হচ্ছে ডিএনএ এর মধ্যে দুইটা সূত্রক আছে বা দুইটা সুতা আছে। খুবই পরিচিত ইনফরমেশন, তাই না? ওকে, ঠিক আছে, খুবই পরিচিত ইনফরমেশন। এবার আরেকটা জিনিস আমরা জানি, ডিএনএ এর এই দুইটা সূত্রকের মধ্যে একটা সূত্রক আরেকটা সূত্রকের বিপরীতমুখী হয়ে অবস্থান করে। ঠিক আছে? একটি সূত্রক অন্য সূত্রকের বিপরীতমুখী হয়ে অবস্থান করে, এটা কি তোমরা জানো? সূত্রকের বিপরীতমুখী হয়ে অবস্থান করে। মুখী হয়ে অবস্থান করে। ঠিক আছে? বলো। তাহলে এখান থেকে দুইটা ইনফরমেশন খুবই সহজ, যেগুলো আমরা জানি যে ডিএনএ হচ্ছে দুইটা সূত্রক বিশিষ্ট এবং এখানে একটা সূত্রক আর একটা সূত্রের বিপরীতমুখী হয়ে অবস্থান করে। এখন তোমাদের কাছে এটা যদি কোনো দিক থেকে কঠিন মনে হয়, ধরো এইটা হচ্ছে ডিএনএ এর একটা সূত্রক এবং এই দিকে ধরলাম ওর মাথা আছে, এই দিকে ধরো ওর পা আছে। তাহলে এইটা যদি ওর 1 নাম্বার সূত্রক হয়, তাহলে আরেকটা সূত্রক হবে উল্টা, মানে জাস্ট লাইক ওর পাটা উপর দিকে থাকবে আর মাথাটা নিচের দিকে থাকবে, কাইন্ড অফ এরকম। ঠিক আছে? বুঝছো? এখন
এইটা তো আমি পার মাথা দিয়ে বললাম, কিন্তু ডিএনএ তো অ্যাকচুয়ালি কোনো পার মাথা নাই, তাই না? ডিএনএ কি আছে, দুইটা প্রান্ত আছে, ঠিক আছে, দুইটা প্রান্ত। এই দুইটা প্রান্তের নাম কি? ধরো আমি মাথার যে প্রান্ত এটার নাম দিলাম 3', আর পায়ের যে প্রান্ত এটার নাম দিলাম 5'। তাহলে এইটার ক্ষেত্রে এই 3 আর 5টা কোথায় যাবে বলতো? দেখি একটু বুদ্ধি করে বলতো। যে এইটার একটা সুতার আমি মাথার নাম দিয়েছি, এটার নাম হচ্ছে 3', আর পায়ের নাম দিয়েছি 5'। তাহলে এই যে যেটার মাথা নিচে আর পা উপরে, সেটার ক্ষেত্রে এই মার্কিংটা কি হবে বলতো? গাছের পাতার মতো? হ্যাঁ, পা হচ্ছে গাছের পাতার মতো। ওকে, এই বলো, একটু বুদ্ধি করে বলো দেখি। এইটা যদি 3' থেকে 5' হয়, তাহলে এই সূত্রকে আমি 3 কোথায় লিখবো আর 5 কোথায় লিখবো? সৈন্য সামন্তরা বলো। এই যে তামিমার জন্য একটা হাততালি হয়ে যাক, যে তামিমা বলছে যে 5 উপরে আর 3 নিচে। তো ও একদম ঠিকই বলছে, ঠিক আছে, 5 উপরে আর 3 নিচে। তাহলে এই জিনিসটাই কিন্তু আমরা আসলে এখানে লিখছি, ডিএনএর একটা সূত্রক আরেকটা সূত্রকে বিপরীতমুখী হয়ে অবস্থান করে। ভেরি গুড, ঠিক আছে। এখন তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি যে এই যে লম্বা আমি একটা সুতার মতো জিনিসটা আঁকলাম, এই সুতার মতো জিনিসটা অ্যাকচুয়ালি কি নিয়ে তৈরি হচ্ছে? মানে এখানে তো আমি অনেক উপাদান লিখে ফেলছি যে আপু এখানে আসলে ডিঅক্সিরাইবোজ শর্করা আছে, নাইট্রোজেন যুক্ত ক্ষার আছে, ফসফেট আছে। হ্যাঁ, এখন আমি বললাম যে আচ্ছা এই সুতা দুইটা যে আমি আঁকলাম, এই সুতা দুইটা আমার এই 3 উপাদানের মধ্যে কোন উপাদান নিয়ে এই সুতা দুইটা তৈরি হয়? ঠিক আছে না, একজনকে দেখিনি, সবাইকে দেখছি। মাইশাকে দেখছি, ইমাকে দেখছি, ইভাকে দেখছি, হ্যাঁ সবাইকে দেখছি। অরূপ বড়ুয়া কমেন্ট করছে, তোমাকেও দেখছি। আমার কোয়েশ্চেন কি, যে এই সুতা দুইটা কোন কোন উপাদান নিয়ে তৈরি হয়? তো তোমরা মনে রাখবা যে আমার এই সুতা দুইটা অ্যাকচুয়ালি দুইটা উপাদান নিয়ে তৈরি হয়। ধরো এই একটা উপাদান থাকে এখানে, আর একটা উপাদান থাকে হচ্ছে ধরো এর সাথে এইরকম। এরকম দুইটা উপাদান নিয়ে আমার এই সুতাটা তৈরি হয়। ঠিক আছে, দেখো কি সুন্দর একটা ক্যান্ডির মতো। হ্যাঁ, কি এটা? ক্যান্ডি। এই পাশেও সেম। হ্যাঁ, তাহলে ওই পাশে একটু ডিজাইন করি, না হলে ও তো ভাববে যে একে তো আমার মাথাটা উল্টা করে দিল, আবার আমাকে ক্যান্ডিও দিচ্ছে না। ঠিক আছে, তোমাদের কি কারোর সাথে কি আমার দেখা হয়েছে বলো তো সামনাসামনি? তাহলে আমি তোমাদেরকে কি বোঝাতে চাইলাম, যে আমার এই সুতা দুইটা তৈরি করার জন্য দুইটা উপাদান অ্যাকচুয়ালি লাগে। ঠিক আছে, সেই দুইটা উপাদান কি? সেই দুইটা উপাদান হচ্ছে, একটা আমার এই রেডটা কি, একটা হচ্ছে আমার 5 কার্বন বিশিষ্ট শর্করা। ঠিক আছে, এই একটা উপাদান। আর এই যে আকাশি রঙের আকাশের মতো উপাদান, এটা হচ্ছে আমার ফসফেট। তাহলে তোমরা আমাকে বলো তো, এই জিনিসটাকে তুমি বুঝতে পারছো যে আমাদের ডিএনএ এর যে দুইটা সুতা ঝুলে আছে, সেই সুতা দুইটা কোন দুইটা উপাদান নিয়ে তৈরি? এটা একটু লিখে দাও তো আপুকে, বলো। এই কোনটাকে ভূত লাগতেছে? আমাকে না, এটাকে বলো। কি স্বপ্নে এসে ক্লাস নিছেন? তাই এই অবস্থা। বলো এই কথাটা আপু কি বললাম, যে ডিএনএ যে দুইটা সুতা, এই দুইটা সুতা কি নিয়ে তৈরি? দুইটা সুতা হচ্ছে দুইটা উপাদান নিয়ে, মানে সুতা জিনিসটা দুইটা উপাদান নিয়ে তৈরি। একটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা, আর একটা হচ্ছে ফসফেট। আহারে, ঠিক আছে ঠিক আছে। এখন দেখো, তোমাদের মধ্যে একটা সুন্দর বাবু একটা প্রশ্ন করছে যে আপু এই 3', 5' এই জিনিসপত্র, এগুলো আবার কি জিনিস?
ঠিক আছে, এই জিনিসটা আমরা পড়াবো, একটু আস্তে আস্তে আগাই, ঠিক আছে। তাহলে এই দুইটা জিনিস ভেরি গুড যারা অ্যান্সার করছো। এখন তাহলে আমাদের কি বাদ আছে বলো? আমাদের বাদ আছে হচ্ছে ওই নাইট্রোজেন যুক্ত ক্ষারগুলা, ঠিক আছে। নাইট্রোজেন বিশিষ্ট ক্ষার কি কি ছিল? অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ঠিক আছে। এখন আমি খুব সুন্দর করে এই ক্ষারগুলাকে লিখে দিই। ধরো আমি এ দিয়ে, এখানে হচ্ছে আমি এ দিয়ে অ্যাডিনিন প্রকাশ করব, গুয়ানিনকে জি দিয়ে, সি দিয়ে সাইটোসিন, আর টি দিয়ে থাইমিন, ঠিক আছে। এখন আমি ক্ষারগুলাকে, নাইট্রোজেন যুক্ত ক্ষারগুলাকে বসাই দিব। এই যে সাদিয়া, নুসরাত জাহান সাদিয়া একটা ভালো প্রশ্ন করছে যে আপু 3 প্রাইম 5 প্রাইম কি জিনিস, এটা আপু তোমাদেরকে বলবো, একটু অপেক্ষা করো। সহজভাবে আগে একটু শিখতে থাকি, তারপর আরেকটু ডিপে শিখবো, ঠিক আছে? ঠিক আছে, ওকে। এখন দেখো, হ্যাঁ এই তো সবাই দেখি সব পারো। হ্যাঁ, এখন দেখো তাহলে আমাদের এর মাঝখানে আমি কি বসাবো? আমি বসাবো আমার নাইট্রোজেন যুক্ত ক্ষার। এ জি টি সি, এ জি, ঠিক আছে। এখন দেখো আমাদের এই জায়গাটায় তোমরা এসএসসি তেও শিখে আসছো, সেই জিনিসটাই এখনো আছে যে আমার অ্যাডেনিন সবসময় কার সাথে যুক্ত হয়? থাইমিনের সাথে যুক্ত হয়, এবং সাইটোসিন সবসময় গুয়ানিনের সাথে যুক্ত হয়, ঠিক আছে। এবং এরা কি দিয়ে যুক্ত হয়? এরা কি দিয়ে যুক্ত হয়? আমরা জানি ওরা হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত হয়, হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত হয়। অ্যাডেনিন এবং থাইমিন সবসময় দুইটা হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হয়, এবং সাইটোসিন আর গুয়ানিন সবসময় তিনটা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়। এই কথাটা আমরা জানি, পরিচিত, তাই না? পরিচিত। তাহলে এখানে আমি সেই অনুযায়ী যুক্ত করব, ঠিক আছে। দেখো সুন্দর মতন, এই যে অ্যাডেনিনের বিপরীতে আমি কাকে লিখবো? টি কে লিখবো, মানে থাইমিনকে লিখবো। গুয়ানিনের বিপরীতে আমি সি কে লিখবো বা সাইটোসিন কে লিখবো। থাইমিনের বিপরীতে আমি এ লিখবো, সি এর বিপরীতে জি লিখবো, এ এর বিপরীতে টি লিখবো, জি এর বিপরীতে সি লিখবো। কোনো সমস্যা তো নাই, তাই না? ওকে না? হ্যাঁ, এখন আমি সুন্দরভাবে আমার হাইড্রোজেন বন্ধন গুলাও দিয়ে দিই। তাহলে এই দুইটাকে আমি যুক্ত করব দুইটা হাইড্রোজেন বন্ধন দিয়ে। তারপরে যেটা আছে আমাদের, এই যে গুয়ানিন এবং সাইটোসিন, একে আমরা যুক্ত করব তিনটা হাইড্রোজেন বন্ধন দিয়ে। তো যেখানে সি আর জি সেখানে তিনটা হাইড্রোজেন বন্ধন দিব, আর যেখানে এ আর টি সেখানে আমি দুইটা হাইড্রোজেন বন্ধন দিব, সেখানে আমি দুইটা হাইড্রোজেন বন্ধন দিব। ওকে, এই যে হাইড্রোজেন বন্ধন বলতে কি বোঝায়, এইটা তোমরা যখন কেমিস্ট্রি ফ্রি ডেমো ক্লাস হবে তখন তোমরা কেমিস্ট্রি দেখবা যে ভাইয়া ক্লাস নিতে আসছে ওই ভাইয়াকে জিজ্ঞাসা করবা, বলবা যে আমি হচ্ছে বায়োলজি ক্লাসে এই হাইড্রোজেন বন্ধন সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাইছিলাম, তো আপু তখন বলছে যে কেমিস্ট্রি ভাইয়ার কাছে জিজ্ঞাসা করতে। কারণ কি? কারণ হচ্ছে আমি যদি এখন হাইড্রোজেন বন্ধন পড়াতে যাই, এটা তো কেমিস্ট্রির একটা বিশাল টপিক, তাই না? তাহলে তো আমার আর ডিএনএ পড়ানো হবে না। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি এখন কোন কলেজে? আমি এখন ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করছি, আমি 5th ইয়ারে পড়াশোনা করছি। আচ্ছা, বন্ধন মানে কি? এটা খুবই নতুন নতুন একটা প্রশ্ন, তাই না? বন্ধন মানে কি? বন্ধন মানে হচ্ছে যুক্ত হওয়া, মানে এই অ্যাডিনিনটা এই থাইমিনের সাথে যুক্ত হয় কিভাবে, মানে কে ওকে ধরে রাখছে, এইটাকে বলা হয় বন্ধন। তোমরা তো এসএসসি দিয়ে আসছো, ভালো রেজাল্ট করে আসছো, এসএসসি তেও কিন্তু তোমরা সব বন্ধন সম্পর্কে পড়ছো, যে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, এরকম আরেকটা বন্ধনের নাম হচ্ছে হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, কি বলতেছো? কি উল্টা হওয়ার কথা বলো তো অরূপ বড়ুয়া, বলো দেখি। তোমরা একটা কি জানি মনে হচ্ছে বলতে চাচ্ছ। আচ্ছা, আমার নাম কি? আমার নাম হচ্ছে সুমাইয়া। ঠিক আছে, আচ্ছা
এতটুকু আমরা এই সুন্দর ছোটখাটো চিত্রটা আমরা বুঝছি, তাই না? এখন দেখো এই ছোটখাটো চিত্রটার মধ্যে একটা কথা আছে, ডিএনএ তো দেখতে আসলে এরকম সোজা সাপটা না, তাই না? ডিএনএ তো দেখতে একটা সর্পিল আকার গঠন, একটা সাপের মতো পেঁচানো, ঠিক আছে? সাপের মতো পেঁচানো, তার মানে আমার এই জিনিসটা অ্যাকচুয়ালি তো এরকম না, আমার জিনিসটা আসলে এই রকম, মানে আমাদের অতি পরিচিত ডিএনএ যে রূপ সেই রকম, তাই না? এইরকম, ঠিক আছে? এখন তোমরা কিছু কিছু ইনফরমেশন একটু জানবা যে ডিএনএ এই যে ধরো যেখান থেকে এই যে ধরো এই একটা জায়গা, এই পুরাটা ধরো ডিএনএ এর একটা প্যাচ, এই যে একটা এস এর মতো যখন আমি চিন্তা করি, এটা হচ্ছে ডিএনএ এর একটা প্যাচ, ঠিক আছে? একটা প্যাচ। শোনো, 5 প্রাইম 3 প্রাইম এটা উল্টা হওয়ার কথা, এটা তো উল্টাই দিছি, বাট এইটা কোনো ব্যাপার না যে তুমি প্রথম সূত্রকে 3 উপরে দিবা নাকি 5 উপরে দিবা, এটা একদম তোমার নিজের ইচ্ছা, তোমার যা মন চাবে তাই দিবা। তোমার খালি দেখার ব্যাপার একটাতে যদি 3 উপরে দাও আর একটাতে হচ্ছে 5 উপরে দিবা, বুঝছো? এখন দেখো এই যে প্রত্যেকটা প্যাচ, হ্যাঁ, এই প্রত্যেকটা প্যাচের মধ্যে আমার এইরকম সিঁড়ির মতো কয়টা ধাপ থাকে? তো তোমরা জানো যে প্রত্যেকটা প্যাচের মধ্যে আমার এই সিঁড়ির মতো ধাপ, মানে এই ধাপ থাকে কয়টা? এই ধাপ থাকে 10টা। দেখো আমি কিন্তু তোমাদের পরিচিত কথাই বলতেছি, তাই না? এরকম ধাপ থাকে 10টা, 10টা, তাই তো? ঠিক আছে। এবং এই পুরা যে একটা প্যাচ আমি মার্কিং করলাম, এই পুরাটা ঘূর্ণনের বা একটা প্যাচের দৈর্ঘ্য কতটুকু? তোমরা জানো এটা দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এখন বলবো অ্যাংস্ট্রম কি? অ্যাংস্ট্রম হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একটা একক, ঠিক আছে? আরেকটু স্পিডে পড়াবো, আচ্ছা। তো দেখো এই অ্যাংস্ট্রম কি, এটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের একক। তো তোমরা জানো যে 1 অ্যাংস্ট্রম মানে কি? 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -10 মিটার, 10 টু দি পাওয়ার -10 মিটার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এইটা তো একটা ফ্রি ক্লাস, হ্যাঁ, তো ফ্রি ক্লাসের জন্য আমরা তোমাদের মোটামুটি একটা সিকিউ লিখে আসতে পারো, এরকম একটা টপিক সিলেক্ট করছি যাতে তোমরা এটা পড়ে একটা পরীক্ষা একটা প্রশ্ন আসলে লিখে আসতে পারো, ঠিক আছে? আর আমাদের যে মেইন অনলাইন ব্যাচ, মানে এটা তো ফ্রি ক্লাস, ঠিক আছে, যেটা সবার জন্য উন্মুক্ত, মানে আমাদের যে মানে মেইন অনলাইন পেইড ব্যাচ, ওখানে আসলে আমাদের বোটানির চ্যাপ্টার 1 এর সবগুলা ক্লাসই শেষ হয়ে গেছে, হ্যাঁ। তো ফ্রি ক্লাসে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের জন্য নিয়ে আসছি, ঠিক আছে? আর এই জন্য আসলে তোমরা মনে হচ্ছে যে বইয়ের মাঝখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে? এই 10 টু দি পাওয়ার 6 সমান 1 অ্যাংস্ট্রম না, 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -10 বা, ঠিক আছে? এটা মিটার, একটা মিটার, ঠিক আছে? রাফিয়া বলো বুঝি নাই, আচ্ছা রাফিয়া বলো আপু কোনটা বোঝো নাই? আমি এখান থেকে কিন্তু তেমন কিছু আর বলি নাই, আমি বলছি যে দুইটা সূত্র তো লম্বা লম্বা ভাবে আঁকছি, এটা তো আসলে লম্বা ভাবে থাকে না, ঠিক আছে? এভাবে তো থাকে না, এটা থাকে হচ্ছে পেঁচানো ভাবে, ঠিক আছে? এবং একটা প্যাচের মধ্যে আমি বললাম যে একটা যে পূর্ণাঙ্গ প্যাচ, এর মধ্যে আমার এই সিঁড়ির মতো বা এই ধাপ 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 এরকম কয়টা ধাপ থাকে? এরকম 10টা ধাপ থাকে। এবং একটা পূর্ণাঙ্গ প্যাচের দৈর্ঘ্য কত? 34 অ্যাংস্ট্রম। তাহলে আমাকে বলো তো যে প্রত্যেকটা ধাপের মধ্যবর্তী দূরত্ব কত হবে? প্রত্যেকটা ধাপের মধ্যবর্তী দূরত্ব কত হবে? পেইড ব্যাচে আমাদের একটা চ্যাপ্টারই শেষ হয়েছে, বোটানির চ্যাপ্টার 1টাই শেষ হয়েছে, আর বোটানির চ্যাপ্টার 2 এর একটা ক্লাস হয়েছে। ওরে বাবুরা শোনো, আমি হচ্ছে 3 কেন দিছি, প্রাইম কেন দিছি, এই জিনিসগুলো তোমাদেরকে বলবো। প্রথমেই যদি মানে একটু কঠিন জিনিস বলি তাহলে তো তোমাদের মাথাটা গরম হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আমরা আস্তে আস্তে একটু আগাই, হ্যাঁ। তাহলে আমি কি জিজ্ঞেস করলাম যে একটা প্যাচের দৈর্ঘ্য যদি 34 অ্যাংস্ট্রম হয় এবং একটা প্যাচের মধ্যে যদি এরকম করে 10টা ধাপ থাকে, তাহলে প্রত্যেকটা ধাপের মধ্যবর্তী দূরত্ব কত হবে? এই যে
একটুখানি ভুল হয়ে গেছে, রেদওয়ান একটু ঠিক করে দাও তো। হ্যাঁ, নাইমেরটা ঠিক আছে, মাহাদিরটা ঠিক আছে। তো দেখো এটা কত হবে, এটা হবে অ্যাকচুয়ালি এরকম, দেখো যে 10টা ধাপের টোটাল দূরত্ব, টোটাল দৈর্ঘ্য যদি 34 অ্যাংস্ট্রম হয়, তাহলে দেখো একটা ধাপের টোটাল দৈর্ঘ্য কত হবে, মানে পর পর দুইটা ধাপের টোটাল দৈর্ঘ্য কত হবে 34/10, তাহলে হবে কত 3.4 অ্যাংস্ট্রম। ঠিক আছে, তো এত তো আমাদের ঐকিক নিয়ম করার কোনো দরকার নাই, কারণ এগুলো খুবই নর্মাল জিনিস, আমরা এমনিই পারবো। ঠিক আছে, তাহলে এই হিসাবটা আমরা একটু দেখবো। তাহলে প্রত্যেকটা পরপর যে ধাপ, এইটার দৈর্ঘ্য কত বা এইটার দূরত্ব কত, এটা হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। ঠিক আছে, ওকে। এখন তোমরা যেটা লিখছো, এই যে আমি যদি বলি এই একটা সুতা থেকে আরেকটা সুতা, এই দুইটা সুতার মধ্যে দূরত্বটা কতটুকু, তাহলে সেটাকে বায়োলজি বইয়ের ভাষায় বলবো যে একটা প্যাচের মধ্যকার ব্যাস কত। এই যে যে দূরত্বটা, এটা দেখাই এখানে, এটা হচ্ছে এই যে একটা সুতা থেকে আরেকটা সুতার দূরত্ব কতটুকু, এটা হচ্ছে তোমরা যেটা লিখছো 20 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এটা কি 20 অ্যাংস্ট্রম। তাহলে তোমরা কি এতটুকু বুঝতে পারছো, যারা এই প্রশ্নের উত্তরে 20 অ্যাংস্ট্রম বলছিলা, তারা কি বুঝতে পারছো যে 20 অ্যাংস্ট্রম আসলে কোনটা আর 3.4 অ্যাংস্ট্রম আসলে কোনটা? আপুকে একটু বলো তো, একটু জানাও। বলো, জলদি একটু বলে দাও যে এই ব্যাপারটার কনফিউশনটা যাদের ছিল তাদের কি এটা ক্লিয়ার হয়েছে? বলো। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। সবাই কিন্তু ওটা ভুল করনি, যারা ভুল করছো তারা একটু আপুকে বলো যে তারা এখন বুঝছো কিনা। আচ্ছা, আরেকবার বলেন। ওকে, আরেকবার বলবো, কোনো প্যারা নাই। তিনটা আমাদের সংখ্যা আছে, হ্যাঁ। একটা সংখ্যা হচ্ছে আমি বলছি ডিএনএ তো এরকম প্যাঁচানো, একটা পূর্ণাঙ্গ প্যাচ মানে এতটুকু বুঝাচ্ছি। একটা পূর্ণাঙ্গ প্যাচের মধ্যে এই সিঁড়ির মতো ধাপ কয়টা থাকে? সিঁড়ির মতো ধাপ থাকে 10টা। এবং একটা পূর্ণাঙ্গ প্যাচের এই যে এতটুকু জায়গার দৈর্ঘ্য কতটুকু, এটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম। তারপর আমি প্রশ্ন করছি তাহলে বলো তো যে পরপর দুইটা ধাপের মাঝখানে দূরত্ব কত? ঠিক আছে, দূরত্ব কত? তখন আমি কি করব, 34 কে 10 দিয়ে ভাগ দিব, এই যে 34 কে 10 দিয়ে ভাগ দিব, তাহলে আমার অ্যান্সার হয় 3.4 অ্যাংস্ট্রম। তো যখন আমি তোমাদেরকে এই জিনিসটা জিজ্ঞেস করলাম, তোমরা অনেকে সেখানে 20 অ্যাংস্ট্রম উত্তর দিছো। তো আমি বললাম 20 অ্যাংস্ট্রম এখানে না, 20 অ্যাংস্ট্রম কোথায়, এই যে একটা সুতা থেকে আরেকটা সুতার দূরত্ব কত, এই জিনিসটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। এখন যারা অ্যাংস্ট্রম বোঝো না তাদের জন্য বলছি, অ্যাংস্ট্রম হচ্ছে একটা দৈর্ঘ্য পরিমাপের একক, এবং সেটা কিরকম তোমরা তো মিটার বুঝো। তো 1 অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10 মিটার। ঠিক আছে, বুঝছেন? বলো, এবার বুঝতে পারছো? এগুলা কিন্তু অলমোস্ট তোমাদের এসএসসি ইনফরমেশনই বলছি আমরা এখনো। ঠিক আছে, ওকে। এখন তোমরা বলো যে আমরা কি আরেকটু গভীরে যাব? থাক, সিয়াম উত্তেজিত হয়ে যেও না, ঠিক আছে। এই পুদিনা পাতা কি? নাইম,
ঠিক আছে, ওকে। এখন বলো আমরা কি আরেকটু গভীরে যেতে পারি? আরেকটু গভীরে যাওয়া যাবে? এতটুকু যদি বুঝো তাইলে আরেকটু গভীরে যাই। বায়োলজি ক্লাসে স্টুডেন্ট আমাদের এখানে আজকে, এটা তো ফ্রি ক্লাস, তো ফ্রি ক্লাস এবং হচ্ছে ক্লাসটা বুক করে এখানে আসতে হচ্ছে। তো এখানে আমি ফ্লাকচুয়েট করছে একটু, বাট অলমোস্ট 100 এর কাছাকাছি, মানে 85 থেকে 100 এরকম রেঞ্জে স্টুডেন্ট ঘোরাফেরা করছে। ঠিক আছে, একটু গভীরে যাই যদি তোমরা চাও। এখন দেখো, তোমাদের একটা প্রশ্ন ছিল তাই না? তোমাদের প্রশ্নটা কি ছিল? তোমাদের প্রশ্নটা ছিল যে আপু এই যে 3 লিখলা 5 লিখলা, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি? তোমাদের প্রশ্ন ছিল যে 3 লিখলা 5 লিখলা, প্রাইম টাইম কি জিনিসপত্র দিলা হাবি যাবি, হ্যাঁ এইসব আবার কি? এটাই তোমাদের প্রশ্ন ছিল। তো দেখো, আমি তোমাদেরকে বলছিলাম আমাদের এখানে একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা থাকে, শর্করা থাকে, শর্করা থাকে থাকে এই লেখাটা একটু পচা হয়েছে, বোঝা যাচ্ছে তো তাই না? এখন এই 5 কার্বন বিশিষ্ট শর্করার আমি একটা নামও বলছি। পেইড ব্যাচে অনেক স্টুডেন্ট আলহামদুলিল্লাহ, ফার্স্ট দিন আমি যখন ক্লাস নেই প্রায় 800 স্টুডেন্টের মতো হচ্ছে ক্লাসে উপস্থিত ছিল। ইন টোটাল মেবি, ইন টোটাল যে এনরোলড কতজন এটা আমি স্পেসিফিক্যালি এখন বলতে পারছি না, বাট ক্লাসে 800 জন পর্যন্ত উপস্থিত ছিল, বুঝছো? ঠিক আছে, ওকে। এখন দেখো 5 কার্বন বিশিষ্ট শর্করার নামটা আমি কি বলছিলাম বলো তো? 5 কার্বন বিশিষ্ট শর্করার নামটা আমি বলছিলাম ডিঅক্সি রাইবোজ সুগার, ডিঅক্সি রাইবোজ শর্করা। এটা তো তোমাদের মনে আছে তাই না? এখন এই ডিঅক্সি রাইবোজ শর্করাটা যে কি, এইটা বোঝার জন্য প্রথমে আমাদেরকে বুঝতে হবে রাইবোজ শর্করার মানেটা কি। প্রথমে আমাদেরকে কি বুঝতে হবে যে রাইবোজ শর্করার মানেটা আসলে কি। তো খুব ইজিলি চিন্তা করে আমি তো বলছি যে এই জিনিসটা 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা, তাহলে আমি ডিঅক্সি রাইবোজ বোঝার জন্য আগে বুঝতে চাই রাইবোজ শর্করাটা কি। আচ্ছা দেখো, তোমরাই কিন্তু বলছো যে আপু একটু গভীরে যান, ঠিক আছে, এই জন্য আমি যাচ্ছি, তোমরা না বললে কিন্তু আমি যেতাম না। ঠিক আছে, এখন আবার তোমরা কিন্তু বলবা না যে আপু বায়োলজি পড়াতে এসে কেমিস্ট্রি পড়ানো শুরু করছে। ঠিক আছে, হ্যাঁ শাইলা বলছে পেইড ব্যাচে কি এখনো এনরোল হওয়া যাবে? হ্যাঁ, পেইড ব্যাচে তোমরা এখনো এনরোল হতে পারবা, কোনো অসুবিধা নাই। তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টার ছিল, এই ফার্স্ট চ্যাপ্টার পুরাটা আপু নিজে ক্লাস নিয়েছিলাম। সেকেন্ড চ্যাপ্টারের একটা ক্লাস হয়েছে, এই সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে তোমাদের মেহেদি ভাইয়া ক্লাস নিয়েছেন একটা ক্লাস। আর আর কি হ্যাঁ, এনরোল হতে পারবা ইনশাআল্লাহ। ক্লাসে এনরোল হলে তো অবশ্যই ডেইলি দেখা হবে। ঠিক আছে, দেখো তো আমি ধরো তুমি তো কিচ্ছুই জানো না আপু রাইবোজ শর্করা কি, আমি কিছু জানি না, আমি বললাম 5 কার্বন বিশিষ্ট শর্করা। তো 5 কার্বন বিশিষ্ট শর্করা আঁকার জন্য আমি আগে 5টা কার্বন দিয়ে নিই, 1 2 3 4 5। এইটুকু তো কারো কোনো সমস্যা নাই। ঠিক আছে, এইটুকুতে সব সহজ, যে 5টা কার্বন বিশিষ্ট শর্করা লিখছি, 5টা কার্বনই আমি এঁকে দিছি। তো একটু নাম্বারও দিয়ে দিই লাগলে, হ্যাঁ, যে দেখো একটা কার্বন, তোমাদের যদি বিশ্বাস না হয়, একটা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, 5টা কার্বন। এবার তো বিশ্বাস হলো তাই না? এখন আমি কি করব, শুধু কার্বন দিয়ে তো আমার যৌগ আর হয় না, এখন আমাকে এই রাইবোজ শর্করা বানানোর জন্য এখানে আরো কিছু জিনিস অ্যাড করতে হবে। সেই জিনিসগুলা কি? সেই জিনিসগুলো হচ্ছে এখানে লিখতে হবে CHO, এখানে লিখতে হবে CH2OH। ঠিক আছে, এবং এই পাশে দেখো কার্বনের কয়টা হাত বাচ্চারা? কার্বনের 4টা হাত। ঠিক আছে, কার্বনের 4টা হাত। হ্যাঁ, তো কার্বনের দেখো এখানে এই কার্বনের যদি চিন্তা করি, এই একটা হাত, এই একটা হাত ফিল আপ হয়ে গেছে, তাহলে ওর এই পাশে একটা হাত থাকবে, এই পাশে একটা হাত, এই পাশে একটা হাত, এই পাশে একটা হাত, এই পাশে একটা হাত, এই পাশে একটা হাত। ঠিক আছে, এখন
এই পাশের যা যা হাত আছে সব হাতে আমি একটা করে হাইড্রোজেন বসাই দিব, আর একটা হাতে আমরা হচ্ছে OH বসাই দিব। বলো তো এই ব্যাপারটা তোমরা কেউ আঁকতে পারছো কিনা বা বুঝতে পারছো কিনা, বলো বলো। এই যে স্ট্রাকচারটা আমি আঁকলাম, এই স্ট্রাকচারটা তোমরা আঁকতে পারবা? বলো তো। এই যে জিনিসটা আমি আঁকলাম, এটা কি আঁকলাম বলো তো? এটা আমি আঁকছি হচ্ছে রাইবোজ শর্করা, ঠিক আছে? এই যে দেখো রকি বলছে আপু ডিএনএ পড়ান, এগুলা কি পড়াইতেছেন? দেখো আপু কিন্তু ডিএনএ পড়াচ্ছি। ডিএনএ সোজা সাপটা যে স্ট্রাকচার এটা বলে ফেলছি। হ্যাঁ, এখন কি বলতেছি যে ডিএনএর মধ্যে যে আমাদের 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা ছিল, এবং তোমাদের একটা প্রশ্ন ছিল যে আপু এই 3 প্রাইম 5 প্রাইমের মানে কি, ঠিক আছে? সেই জিনিসটা আমরা হচ্ছে এখন দেখাচ্ছি, ঠিক আছে? ওকে, শাইলা কি রাইবোজ শর্করার সংকেত এসএসসি তে পড়ে ফেলছো? হাই হাই, বলো। এটা হচ্ছে রাইবোজ শর্করা। তো রাইবোজ শর্করা তো আমরা শিখলাম, এবার আমরা শিখতে চাই হচ্ছে ডিঅক্সি রাইবোজ শর্করা। এবার আমি কি শিখতে চাই? যে ডিঅক্সি রাইবোজ শর্করা। সবাই একটু খুব মনোযোগ দাও, যে এই জিনিসটা থেকে আমার যে 2 নাম্বার কার্বনটা আছে, এই 2 নাম্বার কার্বনের এখানে তো OH আছে, এই OH থেকে আমি যদি ওই যে ওটা আছে এটাকে বাদ দিয়ে দেই, তাহলে এর নাম কি হয়ে যাবে জানো? এর নাম হয়ে যাবে ডিঅক্সি রাইবোজ শর্করা। তাহলে বলো রাইবোজ শর্করা আর ডিঅক্সি রাইবোজ শর্করা, দেখো সেকেন্ডের মধ্যে শেখা হয়ে গেল না? কি বলছি বুঝছো? রাইবোজ শর্করা থেকে 2 নাম্বার কার্বনে যে OH ছিল, সেই OH এর আমি যদি অক্সিজেনটাকে বাদ দিয়ে দেই বা মুছে ফেলি, তাহলে এই জিনিসটারই নাম হয়ে যাবে ডিঅক্সি রাইবোজ শর্করা। বলো। আচ্ছা, একজন বলছে যে 5 নাম্বারে আর 1 নাম্বারে কি কি যেন এই যে CHO আর CH2OH কেন হয়েছে? এখন আপু তুমি আমাকে একটা অ্যান্সার দাও তো। সেটা হচ্ছে পানির সংকেত H2O, এটা কেন হয়েছে? এটা কেন হয়েছে? তুমি আমাকে এই অ্যান্সারটা দাও, বলো তো কেন হয়েছে এটা? এটা কেন হয়েছে? কারণ বিজ্ঞানীরা পানি, আল্লাহ তাআলা পানি বানাই দিয়েছে, সৃষ্টিকর্তা পানি বানাই দিয়েছে, বিজ্ঞানীরা এটাকে নিয়ে গবেষণা করছে। করে আমরা দেখছি এর মধ্যে একটা হাইড্রোজেন আছে, সরি 2টা হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে। সেম ভাবে বিজ্ঞানীরা রাইবোজ শর্করা নিয়ে গবেষণা করে দেখছেন যে এর মধ্যে আসলে জিনিসগুলো এইভাবে সাজানো আছে। বুঝছো? বোঝনি? আচ্ছা আমাকে বলো যে রাইবোজ শর্করা পর্যন্ত কি বুঝছিলা? রাইবোজ শর্করা, এই যে রাইবোজ শর্করা পর্যন্ত কি বুঝছিলা? এটা বুঝছিলা? শোনো অরূপ বড়ুয়া, সংকেতটা তোমাকে পরীক্ষার খাতায় লিখতে হবে না। এইটা কিসের পড়া বলো তো? এটা হচ্ছে একটু গভীরে যাওয়ার পড়া। এটা হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর যে কেন আমরা 3 প্রাইম 5 প্রাইম লিখি, ঠিক আছে? বুঝছো? আচ্ছা, একজন বলছে আপু প্রথমটাতে তো 3টা হাত ফাঁকা, তাহলে প্রথমটা আরেকটু বড় করে লিখতে হবে। আচ্ছা আমাকে বলো রাইবোজ শর্করাটা বুঝছিলা কিনা? ওকে, রাইবোজ শর্করা বুঝছিলা। তো দেখো এই যে তোমরা প্রথমটার কথা বললা না, এই যে এইটার কথা, এই CH এর সংকেত আসলে এরকম, একটা C ডাবল বন্ড দিয়ে O আর একটা হাতে H, ঠিক আছে? এইটার মানে হচ্ছে CHO। তাহলে এখানে কয়টা হাত ফাঁকা থাকে? দেখো 1 2 3, আরেকটা হাত, সেই হাতের সাথে আরেকটা কার্বন লাগানো। বুঝছো? শোনো নিপু মনি, ধরো সবাই তো আমরা সেম ভাবে বুঝি না, হ্যাঁ তোমরা একটু ধৈর্য ধরো, একটা ক্লাসই তো করতে আসছো তাই না? এরপরে একটু ধৈর্য ধরো, ঠিক আছে?
আচ্ছা, যদি রাইবোজ শর্করা বুঝো বা না বুঝো আপু আরেকবার দেখাই, কোনো প্যারা নাই, ঠিক আছে। প্রথমে আমরা আরেকবার রাইবোজ শর্করাটা দেখাই, রাইবোজ শর্করাটা তাড়াতাড়ি করে দেখাই ফেলি আরেকবার। বলছি 5টা কার্বন, 1 2 3 4 5, ঠিক আছে। তো প্রথমে আমি দিব CHO। তো যেহেতু CHO নিয়ে তোমাদের একটু সমস্যা, তাহলে এটাকেও ভেঙে লিখি যে CHO আসলে এরকম এরকম, ঠিক আছে, CHO। আর এখানে হচ্ছে CH2OH, ঠিক আছে। আর সবগুলা হাত এরকম দিব, এক পাশে আমি H H H দিব, আরেক পাশে OH 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 দিব। আমাকে বলো এই রাইবোজ শর্করা কি সবাই বুঝছি? সবাই বুঝছি? আশা করি এই রাইবোজ শর্করাটা সবাই বুঝছি। না না, সবগুলাতে না। এবার আমি দেখো একটা জায়গায় জাস্ট আমি এই সেম সংকেতটাই আঁকবো। আবার দেখো আঁকতেছি, 1টা 2টা 3টা 4টা 5টা। এই দেখো H দিলাম, ডাবল বন্ড O দিলাম, এখানে CH2OH দিলাম, আবার আমি হচ্ছে এরকম হাত দিলাম, আবার এই পাশে H H H দিলাম, এখানেও OH দিলাম, OH দিলাম। খেয়াল করো, এবার সবাই খেয়াল করো, এই যে কার্বনের নাম্বার দেই 1 2 3 4 5। 2 নাম্বার কার্বনে কি ছিল? OH ছিল। সেম জিনিস আঁকছি, জাস্ট আমি 2 নাম্বার কার্বনে আমি OH না দিয়ে আমি যদি শুধু হাইড্রোজেন দেই, এই বান্দার নাম তখন হয়ে যাবে ডিঅক্সি রাইবোজ শর্করা। দেখো তো এবার বোঝা যায় কিনা, বলো তো। বলো বলো। আচ্ছা, তোমাদের কারো পেইড ব্যাচে ক্লাস হলে পেইড ব্যাচে ক্লাস করতে যেতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, আরিফ বলতে পাগল হয়ে গেছে যে আপু এমসিকিউ দেন। আসো, এমসিকিউ আজকে আমরা পড়াবো না, আমরা জাস্ট এইটার গঠন সম্পর্কে তোমরা একটু জানবা, এইটাই, ঠিক আছে। সামি সরকার আমাকে ফেল করাই দিছে, বলো তাড়াতাড়ি তোমরা বলো, যারা বুঝছো, যারা পাস দিতে চাও আপুকে, তারা বলো। এই দুইটা জিনিসের মধ্যে জাস্ট পার্থক্যটা দেখো না, এইটা হচ্ছে রাইবোজ শর্করা আর এইটার নাম হচ্ছে ডিঅক্সি রাইবোজ শর্করা। পার্থক্য কোথায়? এইটার 2 নাম্বার কার্বনে OH ছিল আর এইটার 2 নাম্বার কার্বনে H, অক্সিজেনটা বাদ দিছি, ঠিক আছে, অক্সিজেনটা বাদ দিছি। হ্যাঁ, এটা নির্দিষ্ট, যে ফাতিমা খুব ভালো প্রশ্ন করছো। না, CH2OH ভেঙে দিলে হবে না। ও আচ্ছা, এটা কিভাবে, মানে এটা কিভাবে 4টা হাত সেটা জানতে চাচ্ছ? এই যে এরকম ভাবে, এই দেখো এরকম, এই যে এক হাতে OH থাকবে আর একটা হাতে হাইড্রোজেন আর একটা হাতে হাইড্রোজেন, এরকম এক হাতে OH আর এক হাতে হাইড্রোজেন আর এক হাতে হাইড্রোজেন। বলো আপুকে কারা পাস দিতে চাও? বলো। পাস করতে পারবো নাকি আজকে ফেল নিয়েই বাসায় চলে যেতে হবে? ওকে, দেখো নোহা মনে হয় আমাকে পাস দিছে, সাথে আবার লাভও দিছে। বলো। ইয়েস ইয়েস ইয়েস, সাকসেসফুল, পাস করছি। হ্যাঁ, এখন দেখো ওইখানে, আচ্ছা এতটুকু যদি বুঝো তাহলে তোমাদের একটা এমসিকিউ আসে, সেটা কি বলতো? তোমাদেরকে বলবে যে, আচ্ছা এই জিনিসটাকে একটু ভাঙায় লিখে দিই। হ্যাঁ, এখন দেখো তোমরা যে ডি অক্সি রাইবোজ,
এই জিনিসটা একটু বাংলা করে দেই তোমাদেরকে, দেখবা মিলে গেছে খাপে খাপ। ডিই বায়োলজিতে আজকে থেকে শিখে যাও, বায়োলজিতে যেখানে ডিই এই কথাটা বা বাংলায় ডি এই কথাটা পাবা, এটা মানে বুঝবা অ্যাবসেন্ট বা হচ্ছে অনুপস্থিত। অনুপস্থিত। তোমার প্রশ্ন আসবে আপু কি অনুপস্থিত? দেখো ওরা বলে দিছে অক্সিজেন অনুপস্থিত। মানে রাইবোজ শর্করা থেকে যদি একটা অক্সিজেন অনুপস্থিত করে দেওয়া যায় তাহলে তার নাম হবে ডিঅক্সি রাইবোজ শর্করা। এখন তোমাদের একটা প্রশ্ন আসে, দেখি সেই প্রশ্নটার অ্যান্সার তোমরা দিতে পারো কিনা। সেই প্রশ্নটা কি তোমাদেরকে বলবে ডিঅক্সি রাইবোজ শর্করায় শর্করাতে কত নাম্বার কার্বনে একটি অক্সিজেন পরমাণু কম থাকে? এইটার অ্যান্সার দেখি কারা পারে। ডিঅক্সি মানে রাইবোজ শর্করার সাথে যদি আমি তুলনা করি তাহলে এই প্রশ্নটার উত্তর দাও যে রাইবোজ শর্করার সাথে তুলনা করলে ডিঅক্সি রাইবোজ শর্করাতে কত নাম্বার কার্বনে, প্রশ্ন কি কত নাম্বার কার্বনে একটা অক্সিজেন পরমাণু কম থাকে বলো। শাবাশ, আমিও পাস, তোমরাও পাস, মাশাআল্লাহ। কি দেখি কারা কারা ঠিক অ্যান্সার দিছো। ফাতিমা, তারপরে হচ্ছে অনুরাধা বিশ্বাস, মাইশা, অভি বড়ুয়া। অভি বড়ুয়া আর অরূপ বড়ুয়া কি ভাই ভাই নাকি? ফাদ, তারপর কি মোসান্না। তোমাদের নামগুলা তো কঠিন, তো মনেই রাখতে পারবো না। এই দেখো মোসান্না হোসাইন আবার 3-এ চলে গেল কেন? এই তোমরা 3 কোথায় দেখতে পাচ্ছ দেখো তো। এই যে এইখানে, ঝামেলাটা তো এইখানে। এটা কত নাম্বার কার্বন? হাই হাই, এখনই তো আমাকে আবার ফেল বানানোর পায়তারা সবার। এই যে এটা কত নাম্বার কার্বন? কত নাম্বার কার্বন? মোসান্না, ওরে ছেলে সামিউর বাবা, সামিউর বাবা, তুষি আপু, মোসান্না হোসাইন। এই মোসান্না হোসাইন তুমি দেখো, ভালো করে দেখো সবাই। মোসান্নাকে একটু বলো চোখটা খুলে দেখতে। ইকে মার্জিয়া, সাকিব, সামি, ভেরি গুড। দেখো এটা যে তোমরা সংকেতটা দেখে শুনে অ্যান্সারটা করলা, বুঝে শুনে অ্যান্সারটা করলা, এই জিনিসটাই আসলে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন দেখো তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে মনে যে আপু এই সংকেত যে তুমি আঁকলা, এই সংকেত কি আমার পরীক্ষায় আঁকতে হবে? অ্যান্সার হচ্ছে না, না। তাহলে তোমার প্রশ্ন থাকবে যে আপু তাহলে তুমি কেন এই সংকেত এত কষ্ট করে আমাদের লিখাইলা? তা আমি বলবো যে যাতে তোমরা এটা জাস্ট মুখস্থ না করো যে 2 নাম্বার কার্বনে একটা অক্সিজেন কম থাকে, এটা যাতে জাস্ট তোমরা মুখস্থ না করো, এটা যাতে দেখে শুনে বুঝে তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, এবং তোমাদেরকে আমি জিজ্ঞাসা করে নিছি, পারমিশন নিয়ে নিছি যে বলো তোমরা কি আরেকটু গভীরে যাবা? তোমরা বলছো হ্যাঁ। তারপরে কিন্তু আপু গেছি। ঠিক আছে, এবং আমি যখন ভিডিওতে তোমাদেরকে অ্যানাউন্সমেন্ট করছিলাম, ঠিক আছে, তখনও কিন্তু আমি তোমাদেরকে বলছি যে তোমরা কি একটু ডিপলি বুঝতে চাও? হ্যাঁ, ডিপলি বুঝতে চাও? তোমরা বলছো হ্যাঁ। হ্যাঁ, এই জন্য কিন্তু আপু এটা তোমাদেরকে বুঝালাম। তো ব্যাপারটা হচ্ছে আমরা চেষ্টা করব সব পড়াগুলা একটু বুঝে শুনে রপ্ত করতে। ঠিক আছে, ওকে, গেল। আচ্ছা, একজন লিখছে যে আপু তোমার পড়া ভালো বুঝি। এখন দেখো পেইড ব্যাচে কেন ভালো বুঝো, কারণ পেইড ব্যাচে তো আপুর সাথে একটা সখ্যতা হয়ে গেছে, তাই না? আপুকে একটু কাছের কাছের মনে হয়, একটু আপন আপন মনে হয়। এখন তো ফ্রি ক্লাসে এসে তো আপুকেও আপন মনে হচ্ছে না, বাকি যারা আছে তাদেরকেও আপন মনে হচ্ছে না, এই জন্য একটু পর পর মনে হচ্ছে, তাই না? এই জন্য আসলে যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তাদের আসলে এই জন্য পেইড ব্যাচে বেশি ভালো মনে হয়। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ আপুরা।
এখন দেখো তোমরা আমাকে বলো আমি কি আরেকটু গভীরে যাব? দেখো মাথা যদি ঠান্ডা থাকে তাহলে আমাকে বলবা যে আপু যান, আর যদি মাথা গরম হয়ে যায় তাহলে বলবা যে না আপু থাক, তাহলে আমি আর যাবো না, শেষ। ঠিক আছে? বলো। আচ্ছা, আমরা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের জন্য আবুল হাসান স্যারের বইটা পড়ি, আর আমরা প্রাণী বিজ্ঞানের জন্য গাজী আজমল স্যারের বইটা পড়ি। ঠিক আছে? কেন নয়? এখন দেখো এই যে যে আমরা স্ট্রাকচার দেখলাম, এটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় চেইন স্ট্রাকচার, চেইন কাঠামো, অথবা এটাকে বলা হয় সরল কাঠামো। তো দেখো একটা মানুষের কিন্তু দুই রকম রূপ থাকে না। ধরো যে তোমরা যারা ইভেন্টে গেছো, এই যে এসেই তোমরা বললা যে ইভেন্টে আপুকে দেখছি অনেক এনার্জেটিক, আজকে আপুকে দেখে মনে হচ্ছে আপু রোগী। হ্যাঁ, তা আমি তোমাদেরকে বললাম যে ইভেন্ট করে এসে আপু হচ্ছে রোগী হয়ে গেছি, তাই না? সেম ভাবে থাকে না, একটা মানুষের মধ্যে কিন্তু সরল ব্যাপার স্যাপারও থাকে, জটিল ব্যাপার স্যাপারও থাকে। ঠিক আছে? ইভা কিন্তু বলছে যে না আর গভীরে যেন না। ঠিক আছে? যাই হোক, তো এই যে যে আমার রাইবোজ শর্করা বা ডিঅক্সি রাইবোজ শর্করা, ঠিক আছে, রাইবোজ শর্করা, ডিঅক্সি রাইবোজ শর্করা। আচ্ছা, রাফিয়া জান্নাত একটা প্রশ্ন করছে, ওদের প্রশ্নটা একটু উত্তর দেই। আচ্ছা, দুইজন অনেকগুলা প্রশ্ন আসছে, আমরা একটু ওগুলো একটু অ্যান্সার দিই। হ্যাঁ, একজন বলছে যে আপু আজকে কি কোডন পার্টটা বুঝাবেন? অ্যান্সার ইজ না, আজকে আমি কোডন পার্টটা বুঝাবো না। সেকেন্ডলি হচ্ছে আরেকজন কি জানি প্রশ্ন করছে যে কি জানি প্রশ্ন করলা যে লাইন বাই লাইন কি পড়ানো হয়, ইম্পর্টেন্ট লাইন কি ক্লাসে দাগায় দেন? এখন দেখো আমি যদি ক্লাসে এসে তোমাকে বই থেকে লাইনগুলা জাস্ট দাগায় দেই, তোমরা আমাকে একটু উত্তর দাও। আমি যদি ক্লাসে এসে বই থেকে লাইনগুলা জাস্ট দাগায় দেই তোমাকে, আর বলি যে আপু এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, জাস্ট লাইন দাগায় দেই, দাগায় দেই দেই, তোমার কি মনে হয় এটা ইফেক্টিভ? এটা কি ইফেক্টিভ মনে হয়? আমি এসে জাস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো দাগাই দিব, দাগাই দিয়ে চলে যাব। বলো বলো। যদি ক্লাসে আমি শুধু জাস্ট লাইন দাগাই দেই তাহলে কি ব্যাপারটা ইফেক্টিভ হবে? আমরা কি করি তোমাদেরকে সেই সম্পর্কে একটা আইডিয়া দেই। আমাদের অ্যাপে এই দাগানো, তোমরা যে দাগানো ইম্পর্টেন্ট লাইন জানতে চাচ্ছ, এই দাগানো বইয়ের পিডিএফ অলরেডি আপলোড করা আছে, অলরেডি দেওয়া আছে, দেওয়া আছে। ঠিক আছে? তারপরে তাহলে আমি ক্লাসে, প্রথম কথা, প্রথম অ্যান্সার হচ্ছে আমি ক্লাসে এসে তোমাকে ইম্পর্টেন্ট লাইন বই থেকে খুলে খুলে লাইন বাই লাইন দাগাই দিব না। ঠিক আছে? আজকের ক্লাসটাও দেখো আমার কিন্তু স্লাইড ছিল, আমার কিন্তু স্লাইড ছিল, এই যে দেখো বইয়ের লাইনগুলো লেখা ছিল, এই যে দেখো আমি তো তোমাদেরকে এগুলা পড়াইলাম, এই দেখো বইয়ের লাইনগুলা লেখা ছিল, তোমাদের বইয়ের সব লাইন টাইন লেখা ছিল। হ্যাঁ, এগুলা লেখা টেখা ছিল, সব লেখা ছিল। আমি কিন্তু চাইলেই পারতাম তোমাদের এখান থেকে এগুলাকে জাস্ট একটা রিডিং করে দিতে, ঠিক আছে, কিন্তু আপু কিন্তু সেটা করি নাই। বইয়ের লাইন তো তোমার বইয়েও আছে, তাহলে আমি যদি সেই লাইনই তোমাকে রিডিং পড়াই দেই, আমার তো মনে হয় না এটা তোমাদের জন্য হেল্পফুল। ঠিক আছে? তো এই জন্য আমার যেটা মনে হয়, আমার পার্সোনালি যেটা মনে হয় সেটা অনুযায়ী আমরা হচ্ছে তোমাদেরকে দাগানো বইয়ের পিডিএফটা দিয়ে দিই, যেন তোমরা বুঝতে পারো যে কোন লাইনটা ইম্পর্টেন্ট, কোন লাইনটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে? আর ক্লাসে
আসলে এক এক টিচারের পড়ানোর ধরন এক এক রকম। আমি মোস্টলি ক্লাসে তোমাদের যে লাইনগুলা বা যে জায়গা থেকে এমসিকিউটা আসে, যে জায়গা থেকে সিকিউটা আসে, যে জায়গা থেকে ক খ গ ঘ আসে, ওই টপিকটা আসলে আমি তোমাদেরকে বলে দিই, ঠিক আছে, যে এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসবে, এই জায়গা থেকে কিন্তু এমসিকিউ আসবে। বাট মোস্টলি যে আজকে আমি যেমন নিজে লিখে পড়ালাম, মোস্টলি আমি ক্লাসে এরকম লিখেই পড়াই, ঠিক আছে। এই কিছু দেখা যাচ্ছে না? এই দেখা যাচ্ছে, দেখতে পারো? আজকে ক্লাসের জন্য হচ্ছে পোল নাই। পোল আসলে আমাদের পেইড ব্যাচের ক্লাসে ইনশাল্লাহ, আমি বলতেছি না আবার মনে করো না আপু পেইড ব্যাচের প্রচারণা করতেছে। আমি তোমাদেরকে আসলে ডিএনএটাই শিখাতে আসছি, ডিএনএটাই শিখাচ্ছি। ডিএনএটাই হচ্ছে তোমরা যেন পরীক্ষায় প্রশ্ন আসলে লিখে আসতে পারো, সেই জিনিসটা তোমাদেরকে এনশিওর করাচ্ছি, ঠিক আছে। এখন বাকি আসলে এই পোল টোল হেনা তেনা এগুলো আসলে পেইড ব্যাচের ক্লাসগুলোতে আমরা দেই, ওখানে থাকে। তো কি কি ফিচার আছে সেই জিনিস একটু বলার চেষ্টা করতেছি, ঠিক আছে। ওকে, আসো। ও তারপর আরেকটা জিনিস একটু বলি, তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে আপু তোমরা তো এখন ধরো চ্যাপ্টার 1 পড়াচ্ছ বা চ্যাপ্টার 2 পড়াচ্ছ, আমার কলেজের পরীক্ষায় তো অন্য চ্যাপ্টার আছে, ঠিক আছে, তখন আমি কি করব? তো সেই জিনিসটা বলি, তুমি যদি যে কোনো একটা সাইকেল কিনো, তুমি ধরো একটা সাইকেল কিনলা, আমাদের একটা সাইকেল কিনলা, তাহলে তুমি এইগুলার লাইভ ক্লাস তো করবাই, লাইভ ক্লাস তো করবাই। একই সাথে তুমি কি পাবা জানো? প্রিভিয়াস গত বছরের রেকর্ডেড ক্লাসও সাথে পাবা। তো তোমার কলেজে যদি অন্য কোনো চ্যাপ্টার পড়ায় তাহলে, বা অন্য কোনো চ্যাপ্টার পরীক্ষায় থাকে, তুমি চাইলে কিন্তু এই রেকর্ডেড ক্লাস দেখেও ওইটা কভার আপ করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, আমি এইচএসসি তে আমি আসলে এখন বেশি পড়াশোনা করি না, বাট এইচএসসি এর টাইমে অনেক পড়াশোনা করতাম, এবং অ্যাডমিশনের টাইমে আমার মনে আছে যে আমি এইচএসসি টাইমে আসলে আমি এরকম 5 ঘন্টা ঘুমাতাম। এখন ধরো এটা অনেকের কাছে মনে হবে বেশি, অনেকের কাছে মনে হবে কম। 5 ঘন্টা ঘুমাতাম, তো বাকি টাইম হচ্ছে স্কুল কলেজ কলেজ টলেজ হাবিজাবি করে টোরে যা টাইম থাকতো সেই টাইম আমি পড়তাম, ঠিক আছে। এখন এটা তোমাদের কাছে বেশি মনে হতে পারে, কম মনে হতে পারে, আপু চাপা মারতেছে মনে হতে পারে, এনিথিং মনে হতে পারে, ঠিক আছে। আচ্ছা, কিউএনএ সেশন কয়দিন হয়? কিউএনএ সেশন হচ্ছে আমাদের 2 সপ্তাহে একটা কিউএনএ সেশন হয়। প্রত্যেকটা সাইকেল আমাদের 4 মাস করে, 4 মাসের এক একটা সাইকেল। আচ্ছা আপুরা প্যারা নাই, ডিএনএ তোমরা যতটুকু শিখছো এখান থেকে সিকিউ আসলে লিখে আসতে পারবা। আর যা গভীরে গভীরে যাচ্ছিলাম, আজকে যদি নাও যেতে পারি আবার কোনো ডেমো ক্লাসে ইনশাল্লাহ যাব, ঠিক আছে। হ্যাঁ, এগুলো একটু জিজ্ঞেস করতেছো বলে দেই। 4 মাসে একটা সাইকেল হয়, আর হচ্ছে পেইড ব্যাচে আমাদের কিউএনএ সেশন হয়, কিউএনএ সেশন হয়, এটা হচ্ছে বাই উইকলি, বাই উইকলি হয়, ঠিক আছে। যেমন ওদের সাথে আমার আজকে একটা কিউএনএ সেশন আছে, মানে তোমাদের এখান থেকে ক্লাস নিয়ে যে আমি হচ্ছে ওদের কিউএনএ সেশনে বসবো, ঠিক আছে। হ্যাঁ, এখন অ্যাডমিশনে না, তোমরা জিজ্ঞেস করতেছো অ্যাডমিশনে কি আরো কম ঘুমাতেন? না, এটা হচ্ছে এইচএসসি তেও এমনই ঘুমাইতাম, আবার অ্যাডমিশনেও এরকমই ঘুমাতাম, মানে এই ব্যাপারটা আমার তখন অভ্যাস হয়ে গেছিল, বুঝছো। আর একটা কথা অনেকে মনে করতে পারো যে, মানে অনেকেরই মনে হয়, আমি যখন তোমাদের মতো ছিলাম আমার মনে হতো যে আচ্ছা যারা ভালো জায়গায় যায় তারা মনে হয় কি না কি, ঠিক আছে, এরকম একটা মনে হয়। কিন্তু আমি যদি আমার কথা বলি, আমি একদমই মানে সাধারণ, অতি সাধারণ, আমার পড়তে যথেষ্ট সময় লাগে
এবং আমি এটাই বলবো যে আমি যদি আমার জীবনে ভালো কোনো রেজাল্ট করি, ভালো কোনো জায়গায় আসি, এইটার কারণ একমাত্র আমি আসলে অনেক চেষ্টা করছি। ঠিক আছে, অনেক চেষ্টা করছি। আর হচ্ছে তোমরা যদি কোর্স রিলেটেড অন্য যে কোনো ইনফরমেশন জানতে চাও তাহলে তোমরা এই নাম্বারে কল করবা 16910। এটা হচ্ছে আমাদের হেল্পলাইন। এই নাম্বারে কল করলে তোমরা কোর্স রিলেটেড যে কোনো ডিটেইলস জানতে পারবা। ঠিক আছে, কিউএনএ সেশন বাড়াবো কিনা? আচ্ছা, কিউএনএ সেশন বাড়াবো কিনা এইটা ডিপেন্ড করে তোমাদের ডিমান্ড এর উপর। ঠিক আছে, তোমরা যদি মনে করো যে না আপু আমাদের আসলে কিউএনএ সেশন একটু বাড়াতে হবে, বাড়ালে ভালো হয়, হ্যাঁ বাড়াবো। ঠিক আছে, এই দেখো সামি সরকার বলছে যে আমি অনলি 3.5 আওয়ার ঘুমাই। ঠিক আছে, বাট আমার মনে হয় 5 ঘন্টা ঘুমানোর তুলনায় কেউ যদি 6-7 ঘন্টা ঘুমায় এটাতেও কোনো অসুবিধা নাই, এটাই আসলে হেলদি। ঠিক আছে, কিন্তু আমাদের ঘুমের জন্য আসলে কিছু হয় না, আমরা ঘুমের বাইরেও যথেষ্ট টাইম নষ্ট করি। বুঝতে পারছো? ঘুমের বাইরেও আমরা যথেষ্ট পরিমাণ সময় নষ্ট করি, এইটার জন্যই আমাদের অসুবিধাটা হয়। বুঝতে পারছো? হ্যাঁ, এটাই তো আমি বললাম অ্যাটলিস্ট 6-7 ঘন্টা ঘুমানো উচিত। আমি তো বললাম যে এটা হচ্ছে আমার ওই টাইমে আসলে অভ্যাস হয়ে গেছিল, বুঝছো? অভ্যাস হয়ে গেছে তো ওভাবে আসলে চলে গেছে, সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু 6-7 ঘন্টা ঘুমানো উচিত, আসলে উচিত, এটা ব্রেন ভালো কাজ করে। আর আমি যেটা বলবো, ঘুমের জন্য কখনো মানুষের পড়াশোনা থেমে থাকে না, কোনো কিছু থেমে থাকে না। ঠিক আছে, আমরা হচ্ছে যে জন্য থেমে থাকে সেটা হচ্ছে আমাদের নর্মাল সময়গুলো নষ্ট করার জন্য। ঠিক আছে, বুঝছো এটা? আচ্ছা যাই হোক, তো আমরা তো মোটামুটি একটু ডিএনএ ক্লাসটা করলাম, তো আর একটু যে গভীরে যেতে চাচ্ছিলাম, আজকে আর মনে হয় না যে আরেকটু গভীরে যাওয়ার মতো সুযোগ সুবিধা আছে। হ্যাঁ, তো আরেকটু গভীরে আমরা ইনশাল্লাহ আর একটা তোমাদের ক্লাস নিব, আরেকটা ডেমো ক্লাসে ইনশাল্লাহ তোমাদের আরো একটু গভীরে যাব। ঠিক আছে, তোমরা আমাকে বলো যে আপু আজকে যতটুকু পড়ালাম বেশি পড়াইনি, এটা আমিও জানি, বেশি আমি পড়াতেও চাই না, অল্প একটু পড়াতেই চাই। যতটুকু পড়ালাম এই জিনিসগুলো তোমরা কেমন বুঝছো, এবং এই ছোট্ট একটা ক্লাস থেকে তোমরা কি নতুন কিছু শিখছো? নতুন একটা জিনিস হলেও কি শিখছো? কিনা এইটা একটু আপুকে জানাও। আর হচ্ছে কেমন লাগছে ক্লাসটা? যতটুকু ছোট্ট টপিক পড়াইছি, অল্প জিনিস পড়াইছি, এটা আমিও জানি, তোমরাও জানো, বাট কেমন লাগছে? ঠিক আছে, এটা একটু আপুকে বলো। তোমাদের সাথে আমি জানি না, ইনশাল্লাহ হয়তো বা আবার ফ্রি ডেমো ক্লাস কখনো নিলে দেখা হবে। আর তোমরা যদি আমাদের কোর্সে আসো তাহলে ইনশাল্লাহ দেখা হবে, তখন হয়তো রেগুলার বেসিসে দেখা হবে। তো হ্যাঁ, থ্যাংক ইউ তোমরা যারা লিখছো যে ক্লাস অনেক ভালো ছিল, তোমাদের জন্য অনেক আসলে শুভকামনা। ঠিক আছে, থ্যাংক ইউ শাইলা, তারপরে মাহদি, তারপর অর্পিতা, থ্যাংক ইউ সামিউর। আচ্ছা বলো, তোমাদের কার কার সাথে এই ফ্রি ডেমো ক্লাসের পরে মেইন আমাদের অনলাইন ব্যাচে কার কার সাথে দেখা হতে পারে? যাদের সাথে দেখা হবে তাদের সাথে ইনশাল্লাহ মানে সারা বছর ধরে পুরো এইচএসসি জার্নি জুড়েই দেখা হবে, এবং যাদের সাথে দেখা হবে না তাদের ক্ষেত্রেও সমস্যা নাই, অন্য কোনো ফ্রি ডেমো ক্লাসে দেখা হবে। ঠিক আছে, তোমরা সবাই অনেক ভালো থেকো। আমরা ছোট্ট টপিক নিয়ে তোমাদের এরকম ফ্রি ডেমো ক্লাস নিয়ে ইনশাল্লাহ চলে আসবো। আর সেরকম এছাড়া পেইড ব্যাচে তো ক্লাস চলতেই থাকবে। আমি আবারও বলে দিচ্ছি, আমাদের বোটানি চ্যাপ্টার 1টা কমপ্লিট হয়ে গেছে, আর হচ্ছে চ্যাপ্টার 2 এর একটা ক্লাস হয়েছে। আর তোমরা চাইলে এখনো আমাদের কোর্সে এনরোল করতে পারবা। যে কোনো ডিটেইলস জানতে আমাদের হেল্পলাইনে কল করো অথবা আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করো,
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।